রাত্রেবেলা 4টের সময় আমি জেগে আছি, আমি জাস্ট অ্যাডভান্স চেক করছি, আমি একবার করে রিফ্রেশ করছি, আমি দেখছি 2টো টিকিট যাচ্ছে, 4টে টিকিট বিক্রি হচ্ছে। আমি অবাক হয়ে যাচ্ছি, রাত্রেবেলা 4টের সময় কে সিনেমা হলের টিকিট কাটে? যেরকম লাস্ট সিনেমাটা প্রজাপতি তো রিসেন্ট আমরা লাস্ট দেখতে ইয়ার পাচ্ছি। ধূমকেতু আমি রিলিজ করেছি, তো দুটোই ভালো গেছে। তো ইনফ্যাক্ট ছোট সিনেমা যেগুলো আছে, যেরকম যদি বলি একাডেমি অফ ফাইন আর্টস, যেটাকে এক্সপেক্টই করেনি, সেই সিনেমাটা ভালো গেছে। ধুরন্ধর ফর এক্সাম্পল ফার্স্ট উইকে কিন্তু অতটা ক্লিক করেনি, সেকেন্ড উইক থেকে ওয়ার্ড অফ মাউথে এমন ক্লিক করে গেছে, কেউ ভাবতে পারেনি নিয়ে ছবিটা 700 কোটি টাকা ছবি। আচ্ছা, মানে ওরা প্রডিউসাররাও নিজেরাও অত ভাবেনি, ওরা এক্সপেক্ট করছিল 300 350। Cup of chai with Orunima, a 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 cup of chai with Orunima. ওয়েলকাম ব্যাক টু আওয়ার শো কাপ অফ চা উইথ অরুণিমা। আমি অরুণিমা তোমাদের সামনে হাজির হয়ে গেছি নতুন একটা ঝাঁ চকচকে এপিসোড নিয়ে। সাকসেসফুল মানুষদের সাকসেস স্টোরি নিয়ে আমি হাজির হই তোমাদের সামনে। আজকে যার সাকসেস স্টোরি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, সিনেমা ইন্ডাস্ট্রি একটা বিশেষ নাম। ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষরা যাকে এক নামে চেনে, নান আদার দেন শতদীপ সাহা। আমাদের সকলের প্রিয় শতদীপ, যে একাধারে ফিল্ম মেকার, একাধারে ডিস্ট্রিবিউটর, প্রডিউসার, অ্যাক্টর, বিজনেসম্যান এন্ড আরো অনেক কিছু, ক্রিকেটার, মানে আমি বলতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি আর কি। তো শুনে নেব শতদীপের কাছ থেকে তার একটা লং জার্নি ইন ফিল্ম ইন্ডাস্ট্রি। বড় বড় ব্যানারের ছবি তার প্যান ইন্ডিয়া বেসিসে রিলিজ হয়, আমরা তাকিয়ে থাকি কখন আমাদেরকে শতদীপ হল, ডিস্ট্রিবিউশন সবকিছু সামলে দেবে। সো বেশি কথা না বলে সোজা চলে যাই শতদীপের কাছে। তার ব্যস্ততম শিডিউলের মধ্যে আমাদের টাইম দিয়েছে আমাদের পডকাস্টকে। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ টু জয়েন আওয়ার শো। থ্যাংক ইউ শতদীপ। আজকে তোমাকে ফিল্ম ফ্রেটার্নিটির লোকজন বা সবাই তোমাকে জানে চেনে, এই বয়সে এত একটা লং জার্নি ইন ফিল্ম ইন্ডাস্ট্রি ইন অল অ্যাটাক, রাইট? প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন, মানে একসাথে এতগুলো কাজ একা ধারে চালিয়ে যাওয়া, ইটস নট এ ম্যাটার অফ জোক অ্যাজ উই নো। বন্ধুরা তোমরা জানো তো, দেয়ার ইজ নো শর্টকাট টু এনি সাকসেস। সো শুনে নেব শতদীপের কাছ থেকে তার জার্নি। কবে থেকে এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসা? আমি শুরু করেছিলাম আমার যখন 19 বছর ছিলাম, সো 20 বছর হয়ে গেছে। আচ্ছা, সো 20 বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছি। এবং সিনেমা হল যেহেতু আমাদের ছোটবেলা থেকে আমার ফ্যামিলি বিজনেস। ফ্যামিলি বিজনেস, তো সেই জন্য অজন্তা সিনেমাটা আমাদের ছিল। তো তখন হলে যেতাম রেগুলার বেসিসে, ছোটবেলা থেকেই একটা সিনেমার প্রতি একটা আলাদা একটা প্যাশন ছিল, বা সিনেমা দেখতে যাওয়ার একটা ন্যাক ছিল। মানে বাড়ির সাথে প্রথমত ছোটবেলা থেকে দেখে কোনো নতুন ছবি আসলে সিনেমা হলে যাওয়া, আবার একটা সিনেমাকে বারবার দেখা, সেটা এই ইচ্ছেটা সবসময় ছিল। তো পরবর্তীকালে যখন স্কুলে পড়াশোনা করি, যখন অজন্তা সিনেমার অবস্থা একটু খারাপ হয়ে যায়, যেহেতু রেনোভেশন হয় না, তারপর যখন 2001 সালে যখন রেনোভেশন হয়, এবং রেনোভেশন হয়ে যখন নতুন করে স্টার্ট করে, তো তখন খুব স্টার্টিং এর সময় খুব ওইটার সঙ্গে থাকা, হলে থাকা, মিস্ত্রি কাজ করছে, সিট নতুন করে বানানো হচ্ছে, মানে এই টাইমে শুরু হয়ে গেছে। আর তার মধ্যে যখন ওটাকে রেসপন্ড করে, যখন নতুন করে খোলবার পরে যখন সিনেমা হলে দর্শক আসে, হাউসফুল হয়, তখনকার দিনে যখন 2001 সালে অজন্তা সিনেমার, তার আগে ক্যাপাসিটি ছিল প্রায় 800 সিটের সিনেমা ছিল। যখন আমরা ওটাকে ছোট করে 650 করেছি, তখন দেখলাম যে 650 লোক এসছে সিনেমা হলে। তো তখন খুব একটা নিজের মধ্যে ভালো লাগা তৈরি হয়েছে যে একটা ভালো কিছু একটা বানানো হয়েছে, যার জন্য লোকে সিনেমা হলে আসছে। সেখান থেকে একটা বিল্ড আপ তৈরি হয়। মাইন্ড ব্লোয়িং, মানে বলে না, প্যাশন শুরু হতে হতে আজকে এমন একটা জায়গায় শতদীপ সাহা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা নাম, যাকে ছাড়া ফিল্ম ইন্ডাস্ট্রি সিনেমা রিলিজের কথা ভাবতেই পারে না, এবং এত কম বয়সে এত সাকসেস রিয়েলি। আর আমার বিশেষ করে এত ভালো লাগে যে একটা মানুষের মধ্যে সেই প্যাটার্নটা, মানে ইনভলভমেন্ট ইন এভরিথিং, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অলটুগেদার। তো এই ছোটবেলা থেকে যখন শুরু হয়েছিল বাবার সাথে কাজ করতে করতে, নিজের একদম ফুল ফ্লেজেড এখন নিজে এককভাবে কাজ করা চলছে, এবং এই ফ্যামিলি, ক্রিকেট, প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন, হ্যাঁ, সবকিছুর ইন্সপিরেশনটা কি এক্স্যাক্টলি এখন? ইন্সপিরেশন না, এটা একটা ভালো লাগার দিক থেকেই শুরু হয়, এবং তাও ডেফিনেটলি বাবার কাছ থেকে তো শিখেছি, বা এখান থেকে জেনেছি লাইনে কিভাবে সাস্টেন করতে হয়। কেননা বাবা আগে
সিনেমা হলটা চালাতো, তারপর ডিস্ট্রিবিউশনও করেছিল, কিন্তু কোনো কারণে তখন ডিস্ট্রিবিউশনে অতটা সাকসেস করতে পারিনি, কারণ আগেকার দিনে কি হতো এমজি দিয়ে সিনেমা নিতে হতো। সো ওটা আগে আগে প্রডিউসাররা দেখাতো বম্বে, আগে যেতে হতো, একটা টাকা দিতে হতো, ওরা সিনেমাটা দেখাতো এবং সিনেমাটা রিলিজ হতো। তো সেই ক্ষেত্রে আগের প্যাটার্নটা একটু অন্যরকম ছিল, এখন প্যাটার্নটা অনেকটা রিলেশনশিপের উপরে হয়। প্রথম প্রথম আমাকেও এমজি দিয়ে স্টার্ট করতে হয়েছে, তারপর রিলেশন যখন ব্যবসাটা ভালো দেখাতে পারি বা দিতে পারি, টাকা পয়সা টাইমলি যায়, তখন একটা রিলেশনের ভিত্তিতে এখন সিনেমা চলছে বা আমি সিনেমা রিলিজ করছি। তো বাবা হয়তো ওই টাইমটা পারিনি অতটা করতে, বাট এখন বাবার আমার ওই ব্যাকিংটা ছিল যে না আমি যে ভুলটা করেছি সেটা তুই করিস না, সেটার থেকে আমি শিখে গিয়ে আমার এটা খুব কাজে দিয়েছে। আচ্ছা, আর তারপরে প্যান ইন্ডিয়া, মানে তোমার হিন্দি ছবি বাংলা ছবি মেলানো মেশানো থাকে সবসময়, ডিস্ট্রিবিউশন মানে ইনফ্যাক্ট ইংলিশও করি আমি। ইংলিশও, রাইট। এই যে মানে এটা তো খুব ইজি কাজ নয়, মানে বম্বের সব ছবি রিলিজ হচ্ছে প্লাস বাংলার বড় বড় ব্যানারের ছবি, রাইট? মানে ম্যাক্সিমাম আমি শতদিককে রিলেটেড টু সব বড় ব্যানারের ছবি তোমার হাত দিয়ে রিলিজ হয়। এইরকম নয়, দেবের সিনেমাগুলো, Maximum, দেবের ছবি অনেকগুলো ভালো ভালো ছবি আমি করেছি, 6-7টা ছবি আমার লাইন দিয়ে দেবের সঙ্গে আমার হিট আছে। আচ্ছা, যেরকম লাস্ট সিনেমাটা প্রজাপতি তো রিসেন্ট লাস্ট ইয়ার ধূমকেতু আমি রিলিজ করেছি, তো দুটোই ভালো গেছে। তো ইনফ্যাক্ট ছোট সিনেমা যেগুলো আছে, যেরকম যদি বলি একাডেমি অফ ফাইন আর্টস, যেটা কেউ এক্সপেক্টই করেনি, সেই সিনেমাটা ভালো গেছে। আচ্ছা, তার আগে দোস্তজি বলে একটা ছবি করেছি, ভূতপূর্ব বলে একটা ছবি করেছি। এগুলো ছোট ছোট ছবি যেগুলো হয়তো কেউ ভাবতেই পারেনি যে এটা সিনেমাটা এরকম ভালো চলতে পারে। করবে বা একটা ভালো সেল হবে। তো সেরকমও সিনেমা করেছি, ডিপেন্ড করে অ্যাকচুয়ালি কি হয় বলতো, এটা পুরোটাই তো ট্রায়াল এন্ড এরর মেথডে চলে, আমরা কেউটা সব জানি না জানি না যে কি কি হবে। হবে। তো এখন আমার কপাল ভালো, এক্স্যাক্টলি কথা ওটাই বলতে চাইছিলাম। কপাল ভালো যে সিনেমাগুলো রিলিজ করেছি এবং সাকসেস পেয়েছে, এবং মানুষ যেটা বাজে এই ছবিগুলো ভাবেনি যে এটা এত ভালো চলতে পারে, সেটা কিন্তু শতদিকের হাত ধরে। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা ব্যাপার আছে, মানে মিডাস টাচ বলে একটা গোল্ডেন টাচ, মানে কারো কারো হয় না এই সিনেমা হলে গেলে এই ছবিটা এরকম চলবে, এ থাকলে পরে এই ক্যারেক্টারটা থাকলে পরে ছবিটা এরকম চলবে। সুতরাং আমার মনে হয় শতদিকের হাত দিয়ে ছবিগুলো রিলিজ হলে পরে যতগুলো ফাটিয়ে ব্যবসা করে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। একটা তোমাকে উদাহরণ দিই, এই বছর যেমন ধূমকেতু রিলিজ হয়েছে, ধূমকেতু রিলিজের আগে আমি যখন মিটিং করতে গেছিলাম ওদের সাথে, মানে ওদেরও অতটাও কনফিডেন্স ছিল না, আচ্ছা, মানে এতটা ব্লকবাস্টার হবে। সো যখন আলোচনা হয় তখন একটা আমাদের নাম্বারস নিয়ে, ডেফিনেটলি ও একটা প্রডিউসার এবং একটা, তো ও একটা নাম্বারস নিয়ে আলোচনা করে, তো আমি একটা নাম্বার নিয়ে আলোচনা করি, তো দুজনের মধ্যে একটা আলোচনা হয়, মানে কোন ডেটে না কত টাকা ব্যবসা হবে, আমাদের তো ব্যবসা নিয়ে আলোচনা হবে normally। তো ব্যবসা নিয়ে আলোচনা হয়, তো এতটাও এক্সপেক্ট করিনি যেটা মানে একেবারে সব শো হাউসফুল হয়ে যাবে অ্যাডভান্স খোলাতে, সেটা আমরা এক্সপেক্ট করিনি। তো তারপর কি হয়, এই একটা আলোচনা হওয়ার পর যখন আমরা অ্যাডভান্সটা খুলে দিই এবং সব শো ফুল হয়ে যায়, তখন একটা আমি কি করি, সকালবেলা 7টার শো অ্যাডভান্স খুলে দিই। তো এবং সকাল 7টার শো যখন অ্যাডভান্স খুলি, লেক মলে প্রথম খুলেছে, 7টার শোটা ফুল হয়ে যায়। আচ্ছা, 7টার শোটা ফুল হয়ে গেছে, তখন আমার মনে হয়েছে যে এটার একটা ডিমান্ড তৈরি হয়েছে যে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার, কারণ লোকে জানতো যে ফার্স্ট ডে ফার্স্ট শো সকাল 9টায়, তো লোকে এগুলো কেটে নিয়েছে। এবার যেহেতু আর টিকিট পাচ্ছে না, লোক তো এবার টিকিট খুঁজছে, টিকিট খুঁজছে, যখন সকাল 7টা যদি একটা জায়গা খোলা যায় তাহলে কিরকম হয়, তখন লেক মল খুললাম, লেক মল হাউসফুল, তারপর সাউথ সিটি খুললাম, তারপর সাউথ সিটি হাউসফুল। তখন দেব আমাকে ফোন করে বলছে তুই এটা করছিস কি, অঙ্ক কথা বলছে, এখন তুমি আমার উপর ছেড়ে দাও, তুমি ভুলে যাও, তুমি শুয়ে পড়ো, কালকে সকালবেলা কথা হবে। বলছে না এটা কি, এটা লোক আসবে তো, হ্যাঁ দেখলে গিয়ে আসবে, নাহলে লোক আসে, মানে টিকিট পাওয়া যাচ্ছে না, লোক খুঁজছে। যদি আর তো সারাদিনে কোনো শো নেই যেটাকে আমি লোককে দেখাতে পারবো, লোকে দেখতে চাইছে প্রথম দিন, আমি কি করবো? তাই জন্য সকাল 7টায় আরো জায়গায় খোলা হলো এবং সবগুলো জায়গায় হাউসফুল ছিল। তো এই যে ফার্স্ট ডে ফার্স্ট শোর যে ক্রাউডটা, তারা ডিভাইড হয়ে গেছে, মানে এত তৈরি হয়ে গেছিল, মানে এত লোক ছিল ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য যে তারা নিজেরাই টিকিট খুঁজে পাচ্ছিল না এবং সারাদিনে কোনো টিকিট নেই। তো টিকিটটা পাবে কোথায়? তার মানে একটা ভ্যাকুয়াম তৈরি হলো সকাল 7টায়, সকাল 7টা হাউসফুল। আরে বাহ, এইটা একটা বাংলা সিনেমার জন্য ভালো জিনিস, সকাল 7টায় বাংলা সিনেমা দেখতে আসছে। একদম, মানে যেহেতু সময়ের সাথে সাথে স্ট্র্যাটেজিটাও চেঞ্জ হয়েছে, স্ট্র্যাটেজিটা অনেক মডার্ন হয়েছে, সুতরাং তোমার মতো মানে সাকসেসফুল মানুষ যখন ওই অঙ্কটা কষা হয়, এই জিনিসটা না আমি আগে ইংলিশ সিনেমায় করেছি। আচ্ছা, যে সকাল 6:30টায় স্পাইডারম্যান বলে একটা ছবি রিলিজ হয়েছিল, ওটা যেহেতু মার্ভেলের সিনেমা, ওদের একটা ফ্যান বেস তৈরি আছে অলরেডি। সো ওটাও সারাদিন যখন হাউসফুল হয়ে যায়, তখন আমরা সকাল 6টাটা খুলে দিই, তো 6টাটাও হাউসফুল হয়ে গেছে। তখন আমার মনে হলো যদি ওই সিস্টেমটাকে যদি এটাতে বাংলা সিনেমায় ইমপ্লিমেন্ট করি, তখন যতক্ষণ না ইমপ্লিমেন্ট করবো না
ততক্ষণ আমি জানবো না যে এটা বুঝবো না, কি হবে না হবে। আর যখন ডিমান্ড আছে তো করে দেখা যেতেই পারে। করলাম, সাকসেস হয়ে গেল, সেকেন্ডটা করলাম, সেকেন্ড শোটা করলাম, সেটাও সাকসেস হয়ে গেল, থার্ড করলাম, থার্ড ফুল হয়ে গেল। বাহ। তো এরকম অনেকগুলো জায়গায় করে সবগুলো জায়গায় ভালো মোটামুটি হাউসফুল হয়ে গেছে। তো এটা একটা ভালো দিক শুরু হয়ে গেল যে ভোরবেলা 7টার সময় লোকে আসতে পারে বাংলা সিনেমা দেখতে, এরকম কোনো টাইম নেই যে বাংলা সিনেমা দেখবে না। তার মানে মানুষের জন্য যদি ইচ্ছে হয়, আমরা বলি যে মানুষ হল বিমুখ হয়েছে, মানে আমরা যেটা বলছিলাম, বাট নট লাইক দ্যাট। না না না, মানে ওরা যদি সেই প্রেজেন্টেশনটা ভালো পায়, ওরা যদি গ্যাপটা ভালো পায় বা ভালো ছবি পায়, কন্টেন্ট পায়, তাহলে মানুষ আজও এই সকাল 7টাতে গিয়ে ছবি দেখছে। একদম। বন্ধুরা, তোমরা জানতে পারছো, তোমরা সকলে সিনেমা বিনোদন জগতের সাথে যুক্ত থাকো। আজকাল অল অ্যাবাউট ডিজিটাল মিডিয়া, এবং মিডিয়া মানে আমাদের ছবি, ফিল্ম ইন্ডাস্ট্রি মানে তোমাদের সবাইকে রিক্রিয়েশন। আর একটা ছবি বানানোর পর ছবিটা ভালো না খারাপ না কিরকম চলবে, ছবিটা বানানোর ইটস ওকে, কিন্তু যতক্ষণ না একজন ডিস্ট্রিবিউটর, একজন প্রডিউসার ছবিটাকে নিয়ে গিয়ে হলে কি বলে তোমাদের সামনে অব্দি নিয়ে আসছেন, সুতরাং তার একটা ভাইটাল রোল থাকে। মানে ছবির ভবিষ্যৎটা ডিপেন্ড করে অনেকটাই এই মানুষটার উপরে। সুতরাং তার যে রিলেটেড এরিয়া, তিনি বাংলার সাথে তো বটেই, ইংলিশ, হিন্দি সব ছবি প্যান ইন্ডিয়া বেসিসে রিলিজ করেন। তো সুতরাং তোমাকে সবসময় শুভেচ্ছা, যে এত ফাটিয়ে এত কম বয়সে এত সাকসেস। তাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কি হয়, ডিরেক্টরদের দেখেছি, সব দেখেছি, সব ট্রাই করতে করতে, কিন্তু যদি স্পোর্টিংলি করা যায়, ডেডিকেটেডলি করা যায়, ইজ অ্যান এক্সাম্পল। বাংলা ছবির সঙ্গে তোমার এবং তোমার পরিবারের দীর্ঘদিনের সম্পর্ক, তাই তো? এবং যে প্রশ্নটা প্রথমেই আসে তা হলো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ফিউচারটা কি দেখো তুমি? না, ডেফিনেটলি দেখো, দিনে দিনে ব্যবসা তো বাড়ছে, কিন্তু হ্যাঁ, কিছু ফেস্টিভ্যাল টাইমে হলে একটু বেশি ব্যবসা হয়, নর্মাল টাইমে একটু কম হচ্ছে। সেটাই আমাদের এখন, সেটাই আমরা এখন দেখছি, যাতে নর্মাল টাইম গুলোতেও যাতে ভালো ব্যবসা হয়। কারণ খালি ফেস্টিভ্যালে যদি বাংলা সিনেমা ভালো পারফর্ম করে আর অন্য সময় না করে তাহলে খুব মুশকিল। সেই জন্য আমরা এমন ভাবে একটা প্ল্যান করা হচ্ছে যাতে সারা বছরটা একটা স্টেডি সেল থাকে, তাহলে তো আমাদের ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নেওয়া যাবে। আরেকটা আমার মনে হয় যে আমাদের এখানে সিনেমা হল অনেক কমে গেছে। 800 সিনেমা হল না, হাফের থেকে অনেক, মানে 800 সিনেমা হল থেকে এখন 200 সিনেমা হল। তো আমার মনে হয় আরো 200 সিনেমা হল যদি হয়, এই ব্যবসার অঙ্কটাই ডাবল হয়ে যাবে। তো সেইটা হওয়ার জন্য একটা সময় দরকার, কেন হল সব বন্ধ হয়ে গেছে, সেগুলো বানানো হচ্ছে, তারপর গভর্নমেন্ট পারমিশন আছে, সেগুলো পেতে একটু টাইম লাগে। আমার মনে হয় আগামী আরো 2 বছরের মধ্যে আরো অনেকগুলো সিনেমা হল খুলে যাবে, তো ব্যবসাটা আস্তে আস্তে বাড়বে, কমবে না। যেগুলো বন্ধ হয়ে গেছে না, তারা অনেকে এখন সিনেমা হল যেতে পারে না, হল বন্ধ হয়ে গেছে, তো তারা এখন সিনেমা হলে যেতে পারবে, কারণ তাদের কাছাকাছি সিনেমা হল এসে গেছে। এবং সিনেমা হলের প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে। আগে কি হতো, 800 থেকে 1000 সিটের সিনেমা হল থাকতো, এখন সেখানে গিয়ে 2টো স্ক্রিন হয়ে যাচ্ছে। যেখানে যেখানে নতুন সিনেমা হচ্ছে 2টো করে স্ক্রিন হচ্ছে, এবং 100 বা 150, 200 সিটের সিনেমা হল। মডার্ন অ্যামিনিটিস হলে কত ইয়াং গ্রুপ, তাতে কি হবে, তাতে কি হবে, সিনেমা হলে সিনেমা দেখার যে একটা প্রবণতা সেটা বেড়ে যাবে, এবং সেটা দরকার, আমাদের ইন্ডাস্ট্রির জন্য দরকার, আমাদের এই মার্কেটটাকে এক্সপ্যান্ড করার জন্য খুব দরকার। আর হল মালিকদেরও তো একটু ভবিষ্যৎটা সুনিশ্চিত হবে, যারা মালিকদেরও ইয়ে চেঞ্জ হয়ে গেছে, কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে। কিছু হল মালিক আছে যারা এখন একটা টাইমে তারা ভাবতো যে আরে হলটা আর নতুন করে বানিয়ে কি হবে, অনেকে বিক্রি করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে, গোডাউন বানিয়ে দিয়েছে, কেউ ভেঙে মাল্টি স্টোরি বিল্ডিং বানিয়ে দিয়েছে, কেউ মল বানিয়ে দিয়েছে। বাট এখন একটা প্রবণতা চেঞ্জ হয়েছে, যেহেতু অনেক জায়গায় এই মডেলটা সাকসেস হচ্ছে, যে বিল্ডিংটাকে উপরের জায়গাটাকে সিনেমা হল করে নিচের জায়গাটাকে ভাড়া দেওয়া, যেরকম অজন্তা সিনেমা হলে আমরা করেছি। সো ওই কনসেপ্টটা এখন অনেক জায়গায় এখন তৈরি হচ্ছে। সো সেই কনসেপ্টে গিয়ে অনেকে সাকসেস পাচ্ছে, যে উপরে সিনেমা হল করে নিচে ভাড়া দেওয়া। যেমন রিসেন্টলি একটা সিনেমা হল খুলেছে সোদপুরে, আমি কিছুদিন আগেই গিয়ে দেখে এসেছি, ওরা সেম প্যাটার্নে করেছে। ওটাও সিঙ্গেল স্ক্রিন ছিল, সেখান থেকে ভেঙে ওরাকে নিচে মার্কেট করে দিয়েছে, উপরে 3টে স্ক্রিন করে, মানে সিনেমাটা ভালো চলছে। এইটা করতে পারলে কি হবে, সিনেমাগুলো বেঁচে থাকলো, সিনেমার নামটা বেঁচে থাকলো। আর তুমি জানো যে যে এরিয়ায় সিনেমা হলটা থাকে, ওই এরিয়ার নামটাই ওই সিনেমা হলটাকে দিয়ে পরিচিত হয়ে যায়। যেমন অজন্তা সিনেমা বাস স্টপ হয়ে গেছে, এরকম প্রত্যেকটা জায়গায়। মালঞ্চ বন্ধ হয়ে গেছে, বহুদিন ধরে চলে এসেছে, মানে হল হচ্ছে ওখানকার পরিচয়। কোথায় যাবো, প্রিয়া সিনেমা, ওটা দেশপ্রিয় পার্ক ভুলে গেছে, প্রিয়া সিনেমা বলে। এই হলটাই পরিচয়। এখন এরকম বহু জায়গা আছে যেখানে হল বন্ধ হয়ে গেছে, কিন্তু হলের ওই বাস স্টপটা এখনো লোকে বলে। সো সেই জায়গাগুলোকে যদি রিভাইভ করা যায়, ডেফিনেটলি খুব ভালো।
রিসেন্টলি আমি একটা সিনেমা নিয়েছি, 1 বছর হয়েছে সবে, গ্লোব সিনেমা, যেটা আচ্ছা। একটা নস্টালজিয়া ছিল। ইংলিশ সিনেমা, যত ইংলিশ সিনেমা সব গ্লোবে এখন গ্লোব সিনেমার 2টো স্ক্রিন হয়ে গেছে। মানে আমার মনে আছে বেবিজ ডে আউট হ্যাঁ। বলে একটা মুভি ওখানে আমি দেখছিলাম। টাইটানিক, হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্স ডে, সব ইংলিশ সিনেমা তখন ওখানে চলছে। বাহ! তো ওটাকে এটা নিয়েছি, জানা ছিল। ওটাকে নিয়ে 2টো স্ক্রিন করা হয়েছে এবং ওটাও ভালো চলছে। তো এরকম যদি করতে পারি তাহলে আমার মনে হয় সিনেমা ইন্ডাস্ট্রিটাকে রিভাইভ করা যেতে পারে। একদম, কারণ এই ডিজিটাল দুনিয়াতে যতই ডিজিটাল আসুক না কেন, ছবির মান্যতা, হ্যাঁ, হলে গিয়ে ছবি হলে দেখা, এটা কোনো বিকল্প সব নেই। বিকল্প নেই। আর এটা এই তোমাদের হাত ধরে আরো অনেকটা স্ট্র্যাটেজি মেকিং এ অনেকটা এগিয়ে যাবে ফিল্ম ইন্ডাস্ট্রি। আরেকটা যেটা প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে হল মালিক এবং পরিবেশক হিসেবে তোমার লাভের অঙ্ক, মানে এই যে তুমি যেটা বলছো পুরো স্ট্র্যাটেজি চেঞ্জ হয়েছে, আমি এটাকে চেঞ্জ করে, এতে বিজনেসের এরিয়াটা কি বেড়েছে না কমেছে? বেড়েছে তো অবশ্যই। Definitely বেড়েছে। এটা বেড়েছে। না বাড়লে আমি আর হল বানাবো কেন? হল বানাবো কেন? আর আমি ইন্টারেস্ট বানাবো কেন? আমি ইন্টারেস্টই বানাবো কেন? আমি অন্য কিছুতে করবো। হ্যাঁ, কিছু কিছু সময় কিরকম দেখো ডাল মোমেন্টস আসে। হুম, যেমন ধরো যে ফেস্টিভ্যাল গুলো এখন যেমন শেষ হয়ে গেল, হুম। আমরা এখন আছি ফেব্রুয়ারিতে, হুম, এখন একটু ডাউন যাচ্ছে। আবার যখন ঈদ থেকে শুরু হবে তখন মার্কেটটা আবার আপ হবে, তখন আবার একটুখানি। সিনেমা আমাদের তো একটা আপস এন্ড ডাউনস থাকে, আমাদের হুম। সবসময় একটা স্ট্যাগনেন্ট বিজনেস নয়। হুম, হুম, তো সেই জন্য মাঝে মধ্যে যখন খারাপ থাকে তখন একটু মোরালি নিজেকে মোটিভেট করার জন্য অনেক কিছু দরকার হয় আর কি। তো সেই জন্য মাঝে মধ্যে একটু আপসেট হয়ে যায়, আবার মাঝে মধ্যে যখন আবার ভালো সেল হয় হয়। তখন এরকমও দিন গেছে সারা রাত খালি সেল চেক করছি। মানে আমি একটা নতুন জিনিস বলছি, রাত্রেবেলা 4টের সময় আমি জেগে আছি, আমি জাস্ট অ্যাডভান্স চেক করছি, আমি একবার করে রিফ্রেশ করছি, আমি দেখছি 2টো টিকিট যাচ্ছে, 4টে টিকিট বিক্রি হচ্ছে। আমি অবাক হয়ে যাচ্ছি, রাত্রেবেলা 4টের সময় কে সিনেমা হলের টিকিট কাটে, আচ্ছা। টিকিট কাটছে, প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। কেননা বুক মাই শো আছে, হুম। বুক মাই শো অনলাইনে রাত্রেবেলা কেউ না কেউ বসে কালকে সিনেমা দেখতে যাওয়ার প্ল্যান হয়েছে, তা করে কেটে করে নিয়েছে। কেটে নিয়েছে। এটা তো আমরা এক্সপেক্টই করতে পারি না। এগুলো খুব ভালো দিক। আমি সারা দিকে আছি, আমি এত ভালো লাগছে, রাত্রেবেলা একবার করে রিফ্রেশ করছি আর দেখছি 2টো টিকিট, 4টে টিকিট। আর সিনেমাওয়ালাদের মানে কি, এই যে 2টো টিকিট বিক্রি হচ্ছে ওটাতেই যেন 200% আমি বুঝতে পারছি যে হ্যাঁ এই সিনেমাটা চলবে। আমাদের কি হয়, আমাদের তো পুরোটা ব্যবসা, অঙ্ক, এইসব নিয়ে নাম্বারস নিয়ে চলছে না। তো শো কোনটা কমাবো কোনটা বাড়াবো এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। প্লাস আমরা যেহেতু অনেকগুলো টাকা ইনভেস্ট করে সিনেমাটাকে নিয়ে আসি, তো আমাদের অনেক কিছু মানে ইন্ডাস্ট্রিতে লেগে থাকে। তো আমার মনে হয় ওই রাত্রেবেলা যে তখন একটা ইনটিউশন পাওয়া যায় যে ছবিটা একটু ভালো থাকলে হয়তো বেরিয়ে যাবে, একদম ভালো হবে। তো সেগুলো হয় আর কি। মানে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, তোমরা যারা দেখো, যারা ভিউয়ার্স, তারা গিয়ে হলে মুভিটা দেখছো টিকিট কেটে, কিন্তু তার পেছনে কত কিছু প্ল্যানিং, কত মানুষের এফার্ট, কত মানুষের ড্রিম, স্বপ্ন, মানে একাগ্রতা, কত কিছু তাকে রাত জেগে দেখতে হয় মানুষটাকে, যে হলে কটা টিকিট বুকিং হচ্ছে পরের দিন। রিয়েলি হ্যাটস অফ টু ইউ। মানে যত শুনছি এত কিছু জানা থাকতো না, জানতাম না আমি, মানে ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা বিশেষ করে। তো মার্কেটে একটা কথা চালু আছে শতদীপ, যে কিছু কিছু মানুষ বিশেষ ছাড়া হল এক্সিবিটরদের কাছে হল পাওয়া যায় না সিনেমার জন্য, সবাই সেইভাবে পেয়ে ওঠে না। এটা সত্য, মানে সত্যতা কতটা? মানে অভিযোগ করে, মানে অনেক ফিল্ম মেকার্সরা বলে যে কিছু সংখ্যক মানুষের জন্যই যেন হল আছে, আর কিছু সংখ্যক মানুষের ফিল্ম মেকারদের জন্য হল পায় না। এটা কতখানি মানে? ডেফিনেটলি এটা সত্যি, এটা এটার মধ্যে কোনো ইয়ে নেই, মিথ্যে কথা নেই। বাট কি হয় জানো তো, মানে যখন যে আজকে ধরো সাকসেসফুল, তাকে হয়তো ওই রাস্তাটা পেরিয়েই আসতে হয়েছে, সেও হয়তো ইনিশিয়ালি জায়গা পায়নি। যখনই তুমি একটা ছবিতে প্রমাণ করে দেবে না যে আমার ছবিটা দেখতে লোক আসছে বা একটু বিক্রি হচ্ছে, অটোমেটিক সিনেমা হলের মালিকটা তোমাকে জায়গা তোমাকে জায়গা, কারণ তারা চাইছে বিজনেস না এটা তো, তারা চাইছে যে সিনেমা হলে লোক আসুক। কিন্তু সিনেমা হলে যদি লোক না আসে তারাই বা কতদিন টানবে। একদম। এবং একটা ইমোশনাল জায়গা থেকে দেখলে তো খালি ব্যবসাটা হবে না, তো তোমাকে ফিনান্সিয়ালটাও ভাবতে হবে। তো সেই জায়গাটা থেকে ডেফিনেটলি যারা একটু নতুন আসে তাদের একটু অসুবিধা হয়, এবং তাদের জন্য ডেফিনেটলি আমার মতন যারা আছি, যেমন যদি আজকে দোস্তজি বলি বা একাডেমি অফ ফাইন আর্টস এর মতন সিনেমা যদি আমি বলি, আমার যদি ইনটিউশনটা ক্লিক করে ডেফিনেটলি আমি তাকে জায়গা করে দেবো। তোমার মনে হচ্ছে যে ছবিটার ফিউচার আছে, যে আমি এটাকে হলটাই দিয়ে টাইমিং তখন আমি ওটাকে পুশ করবো। অনেক ক্ষেত্রে আমি আগে সিনেমাটা দেখেও নি, আবার সব সিনেমা দেখতেও পারি না, টাইমও পাই না অতটা, বাট যেগুলো দেখে নি মোটামুটি একটা আইডিয়া করে নিতে পারি যেটা চলবে কি চলবে না।
অনেক সময় কেউ কেউ ডিরেক্টর বা প্রডিউসার একটু রাগও করে আমার উপরে, যদি আমি সিনেমাটাকে দেখে বলে দিই যে ভালো লাগে না। আচ্ছা সেটা বড় প্রডিউসারের সঙ্গেই আমার হয়েছে বা বড় হয়েছে। ডিরেক্টরের সঙ্গেই হয়েছে, বাট আমার কিছু করার নেই। এবং তোমার পরে একটা intuition as a- দেখো শুক্রবার দিন যখন সিনেমাটা রিলিজ হবে হুম। তখন তাকে তো আমাকে বলতেই হবে। তো তার থেকে চিনতে যদি পারে আমি- কিনা। হ্যাঁ, তার থেকে যদি আমি আগেই তাকে একটা আইডিয়া দিয়ে দিই যে আমি নিউট্রালি দেখি, যখন সিনেমা দেখি আমি নিউট্রালি দেখি এবং আমি বিজনেস পার্সপেক্টিভে as a viewers তুমি দেখো যে তখন। আমি নিজে আমার সিনেমা দর্শক ভালো বললাম হ্যাঁ, হ্যাঁ, তাহলে লাভ নেই, হুম। কারণ আলটিমেটলি রেজাল্টটা কিন্তু শুক্রবার আমাকে বলেই দিতে হবে যে কি হচ্ছে। তার থেকে আমি যদি আগে তাকে বলতে পারি এবং যদি কিছু করা যায়, তার আমার রেমেডি যদি কিছু বার করা যায় যে একটু কম স্ট্র্যাটেজিক রিলিজ করে, তো সেই জন্য বলা। এবং তাতে যদি কারোর খারাপ লাগে আমার কিছু করার নেই। এবং সেই লোকটি পরে আমাকে এসে একদিন বলে, না সরজিৎ তোমার মতন লোক আমি পাইনি, যে আমাকে সবাই বলেছে হিট হবে, হুম। তুমি একমাত্র বলেছিলে যে না ছবি হবে না। হবে না। তো এরকমও আছে, মানে এত সিনেমা রিলিজ করছি তো এক একটা এক এক রকম- একটা মানে হ্যাঁ। তৈরি হয়ে যায়, মাইন্ড সেটআপে যে তৈরি হয়ে যায় যে এটা হতে পারে, এটা হতে পারে। এবং এটাও তো একটা এবং রিসেন্টলি আমি টনিক, প্রজাপতি 2 হুম। তিনটে সিনেমায় আমি release তিনটে সুপার ডুপার হিট চলে করেছি। এবার টনিকের ক্ষেত্রেও আমাকে অপূর্বা আগে সিনেমাটা দেখিয়ে দিয়েছিল এবং দেখানোর পর আমি কাঁদছিলাম। হুম। তো কাঁদছিলাম দেখে ওরা আমার দিকে দেখছিল, ওরা সিনেমা দেখছিল না, আচ্ছা কারণ ওরা আমার রিয়াকশন চেক করছিল। আচ্ছা তো আমি হাসছি কাঁদছি রবিবার সিনেমাগুলো তো এরকমই থাকে আচ্ছা, transition। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো ওইটা দেখে ওরা একটা জাজ করতে হচ্ছিল ছবিটা ভালো হবে। ভালো আমিও দেখে বললাম যে হ্যাঁ ছবিটা ভালো হবে এবং আলটিমেটলি সেটাই হলো। প্রজাপতি তো তাই, ওই ছবিতে কান্না হাসি ওই সেম জিনিস। প্রজাপতি 2 তেও একদিন আমি অতনুদার অফিসে গেছি যে প্রডিউসার, হুম, হুম, হুম। তো আমাকে বললো তোর কাছে 2 ঘন্টা টাইম আছে, আমাকে এমনি ডেকেছিল হুম, জাস্ট হুম, একটা এমনি আলোচনা করতে। আমাকে বললো 2 ঘন্টা টাইম আছে, আমি কেন বলতো, তোকে ছবিটা এখন দেখিয়ে দিবো। আমার মানে তুমি তো থাকবে না, তো কি হয়েছে, তুই বসবি। আমার তুমি থাকবে না, আমি তোমার ছবি দেখবো। বললো আমি জানি তোর ভালো লাগবে। আমি বললাম, তো তোর টাইম আছে কিনা বল, তাহলে এক্ষুনি দেখিয়ে দাও, আমার কাছে কম্পিউটারে আছে, তুই বসে এখানে দেখে। আমরা অফিস বললাম, খুলে দিয়ে গেলাম, তুই পরে বন্ধ করে চলে যাস। আচ্ছা আমি বসে পুরো সিনেমাটা ওখানে দেখলাম, দেখে আমি ফোন করলাম যে তোমাদের ছবিটা ভালো হয়েছে বাহ বলে আমি দরজাটা বন্ধ করে অফিস চলে গেছি। বাহ। তা এরকমও হয়, মানে এরকম প্রডিউসার আছে। প্রডিউসার অতনু রায়চৌধুরী, আমাদের দেব প্রোডাকশন, দেব এন্ড শতদীপ সাহা, এটা এখন একটা, আর অভিজিৎ চেন ডিরেক্টর, এটা একটা বিশাল বড় combo। বিশাল বড় একটা কম্বো হয়ে গেছে এখন আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে, এবং সত্যি পরপর হিট দিয়ে চলেছেন, এবং উই অল আর সো প্রাউড অফ দ্যাট। আজকে এই সিচুয়েশনে দাঁড়িয়ে কোন কোন জিনিসগুলো, মানে অ্যাজ এন ডিস্ট্রিবিউটর, অ্যাজ এন প্রডিউসার, তুমি যেরকম এখন মানে ম্যাথমেটিক করে বলে দাও যে এই ছবিটা এটা হতে পারে, সত্যি সেইভাবে প্রডিউসারও তোমার উপরে ডিপেন্ডও করছে যে না শতদীপ বলেছে যখন এই ছবিটা সত্যি চলবে বা চলবে না, তুমি যেরকম হুম, হুম। বলতে পারছো মানুষকে, তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার কোন কোন জিনিসগুলো মানে আর চেঞ্জ হওয়া দরকার ফিল্ম ইন্ডাস্ট্রিতে, যাতে ফিল্ম ইন্ডাস্ট্রির স্টেটাস যেটুকু বা পড়তি হয়ে গেছিল সেটাকে আরো বুস্ট আপ করে ওঠা। আমার মনে হয় রিয়েলিস্টিক হওয়া দরকার। অনেকে রিয়েলিস্টিক নয়, অনেকে এখনো আকাশে আছে মাসে যে এটা হয়ে যাবে, আমার ছবি এত করে না। আচ্ছা আমার মনে হয় রিয়েলিস্টিক হওয়াটা দরকার। সেটা তুমি তাদের বলো যারা তোমার, যাদেরকে দরকার। আমাদের ওটা বলে বলে লাভ লাভ নেই না, নেই। কেননা আমরা তো প্র্যাকটিক্যালটা জানি কি হতে পারে কি না হতে পারে। 100% ঠিক হয়েছে তা কিন্তু নয়, বাট 90% আমি ঠিক হই যে এইটা হতে পারে, বেঞ্চমার্ক এটা হতে না আমি এরকম বিগ বাজেটের ছবির প্রডিউসাররা কি করে ডিপেন্ড করছে তোমার উপর, right? ইনফ্যাক্ট তোমাকে এটাও বলি, বম্বে থেকে বড় বড় প্রডিউসার যারা আছে হিন্দি সিনেমা করে, তারাও আমাকে অনেক সময় ফোন করে জিজ্ঞেস করে যে क्या लग रहा है, कितना जाना चाहिए, ফার্স্ট ডে নাম্বার। আমরা বম্বেতে থেকে একটা প্রচলিত আছে ফার্স্ট ডে নাম্বার, প্রথম দিনের নাম্বারটার উপরে আমরা ওই বেঞ্চমার্কটা ধরে নেবো যে কতটা ব্যবসা করবে। আচ্ছা ঠিক আছে, যেরকম এই উইকে একটা ছবি রিলিজ হয়েছে ও রোমিও বলে, সেটা ফার্স্ট ডে যেই চালু হয়েছে তখন থেকে আমি নাম্বারসটা বলে দিচ্ছি এটা এততে গিয়ে শেষ হবে, এবং গিয়ে দেখবে যে ওটা 75-80 মধ্যে এটা শেষ হয়ে যাবে, 75 থেকে 80 কোটি টাকার মধ্যে অল ইন্ডিয়া একটা লাইফ টাইম হয়ে যাবে। তো কালকে রাত্রেবেলা একজন ফোন করেছিল যে हाउ वाज यू श्योर अबाउट इट, मतलब मैं सर पिक्चर एक बार देखा, मेरे को देख के समझ में आ गया कि इसका इतना जाएगा मैक्सिमम, इससे ज्यादा नहीं जा सकता है, क्योंकि हर एक का एक कैपेसिटी होता है। ये पिक्चर अगर पहला वीकेंड में 50 करोड़ के ऊपर करता तो हो सकता था, নাহলে এটা হবে না।
ইমপ্র্যাকটিক্যাল কথা বলে লাভ নেই। আবার এরকমও আছে, ধুরন্ধর ফর এক্সাম্পল ফার্স্ট উইকে কিন্তু অতটা ক্লিক করেনি, সেকেন্ড উইক থেকে ওয়ার্ড অফ মাউথে এমন ক্লিক করে গেছে কেউ ভাবতে পারেনি নিয়ে ছবিটা 700 কোটি টাকা চলে। আচ্ছা, মানে ওরা প্রডিউসাররাও নিজেরাও অত ভাবেনি, ওরা এক্সপেক্ট করছিল 300 350। রণবীর সিং এর পাস্ট রেকর্ড দেখে ওরা ডিসাইড করছিল যে 300 350, সেটা যে 700 চলে যাবে সেটা কেউ ভাবেনি। যেমন বর্ডার 2 সানগল ওটাও ওরা এক্সপেক্ট করেনি, ওরা 100-150 এক্সপেক্ট করছিল, সেখান থেকে ওটা 300 চলে যাবে এটা কেউ এক্সপেক্ট করে। সেখানে একটা ক্যালকুলেশন চলতে থাকে যে এটা এতটা, এটা একটা সত্যি কথা, মানে মানে অনেক এক্সপিরিয়েন্সটাও একটা ফ্যাক্টর করে, যে এক্সপিরিয়েন্স ছবি রিলিজ করতে করতে ওটা একটা মাইন্ড সেট আপ হয়ে যায় যে এই বিজনেস এই ছবিটাই এতটা করতে পারে, রাইট? একদম। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, সময় শেষের পথে আমাদের সকলের একটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা যারা অভিনেতা অভিনেত্রী ফেডারেশন, তারপরে ডিরেক্টরস অ্যাসোসিয়েশন, প্রডিউসার্স অ্যাসোসিয়েশন, সব দিককে যাচাই করে একটা জিনিস সকলের মনের মধ্যে একটা হয়ে আছে, কোনোভাবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পলিটিক্সের প্রভাব পড়ে গেছে। তো জানি না, জাস্ট একটা ক্যাজুয়াল নোটে একটা উত্তর শতদীপের কাছ থেকে। মানে পলিটিক্স যখন ক্রিয়েটিভ জায়গা, তো ক্রিয়েটিভ জায়গাতে যদি পলিটিক্স এর প্রভাব বেশি পড়ে যায় সেক্ষেত্রে কি মানে না পড়াটাই ভালো, না করলেই ভালো। বাট দেখো সবকিছুরই আর ভালো দিকও আছে খারাপ দিকও আছে, তো আমার মনে হয় না পড়লে ভালো হয়। একদম। আর বাহ, এটা একটা আমরা মিউচুয়াল উত্তর পেলাম শতদীপের কাছ থেকে। আর যেটা আরেকটা জিজ্ঞেস করা, শতদীপের এখন স্ত্রী কন্যা সব নিয়ে শতদীপ একজন ফ্যামিলি পার্সন, একজন সাকসেসফুল মানুষের পেছনে কোন সাকসেসফুল মানুষটার নাম বলবে শতদীপ? না ডেফিনেটলি আমার বোন দেবশ্রী বণিক, ডাক্তার, খুব ভালো কাজ করছে, ও পরপর 5খানা-6খানা ক্লিনিক করে ফেলেছে এবং ও ওর মতন ভাবে ইন্ডিপেন্ডেন্টলি ফ্যান্টাস্টিক। আমরা মানে দেখি এবং সত্যি কথা প্রভাবিত হই যে সে একজন সাকসেসফুল মানুষ, সে এই না যে হাজবেন্ড সাকসেসফুল বলে সে তার ভালোভাবে কাজ করছে। এবং তার কাছে মোটামুটি আমার যারা বন্ধু বান্ধব যারা সব বড় বড় অভিনেতা অভিনেত্রী সবাই মোটামুটি তার কাছে আসে। এবং আমি প্রথম একটু শক ছিলাম যে হয়তো একবার দুবার আমার জন্য হয়তো চলে যেতে পারে, বাট কেউ কোনো অভিনেতা মানে অভিনেত্রীরা কেউ নিজের ফেসের উপর এক্সপেরিমেন্ট করবে না যতক্ষণ না সেই ডাক্তারটি ভালো কাজ ভালো কাজ করছে বলেই সবাই তাকে সেই বিশ্বাসটা পাচ্ছে যে হ্যাঁ তার কাছে গেলে আমি বেটার থাকবো আর কি। বাহ, আমিও মুখে রইলাম ওনার একটা ইন্টারভিউ করার জন্য। আর যেতে যেতে একটাই জিনিস আমি শতদীপকে জিজ্ঞেস করব, আমার এই পডকাস্ট সম্পর্কে 10-এ শতদীপ আমার পডকাস্ট কাপ অফ চা উইথ অরুণিমাকে কত দেবে? 10-11। রিয়েলি একজন এইরকম সাকসেসফুল মানুষ যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে দাঁড়িয়ে কাজ করছে এবং এত কম বয়সে এত সাকসেস, রিয়েলি আই এম রিয়েলি ফিলিং ব্লেসড যে আমি এই ফিল্ম ইন্ডাস্ট্রির একজন পার্ট। অ্যাজ এ ফিল্ম মেকার আমিও মুখে রইলাম পরের ছবি আমি এই গোল্ডেন হাত দিয়ে যাতে ডিস্ট্রিবিউশন হয়। আর ক্রিকেট সম্বন্ধে একটু একটা জিজ্ঞেস করি। হ্যাঁ, ক্রিকেট নিয়ে একটু যদি দর্শকদের বলা হয়। ক্রিকেট নিয়ে দেখো, ক্রিকেট আমি বহু বছর ধরে খেলছি, একদম ছোটবেলা থেকে ক্রিকেট খেলছি। ইচ্ছে ছিল ইন্ডিয়া খেলা, সেটা তো আর সম্ভব হয় না, বাট হ্যাঁ আমি রঞ্জি ট্রফি খেলেছি ত্রিপুরার হয়ে। আর পরে আমি একটা এনসিএ আন্ডারে একটা লেভেলে কোচিং হয় সেটা করেছিলাম বিসিসিআই এর আন্ডারে, তো সেটাও করেছি। তো পরবর্তীকালে এখন আমি কিছু বছর ধরে আমি বেঙ্গল টাইগার্স এর হয়ে খেলছি। সেলিব্রিটি ক্রিকেট লিগ বলে একটা টুর্নামেন্ট হয় যেখানে বিভিন্ন স্টেটের যারা আলাদা আলাদা ইন্ডাস্ট্রি সবাই আলাদা আলাদা টিম করে খেলে, যেমন বোম্বে আছে, সাউথের যতগুলো টিম আছে তারা, তেলেগু, চেন্নাই, কেরালা সবাই খেলে, আমরা খেলি। তারপর এখানে পাঞ্জাব আছে, ভোজপুরি আছে। তো এই টুর্নামেন্টটা বছরে একবার হয়, সেটা খেলি, তো ভালোই লাগে। মানে যে রাধে সে চুলে রাধে, মানে আমরা মহিলার টেনে বললাম, বাট সত্যি কথা একাধারে সব সুন্দরভাবে চালিয়ে যাওয়া যায়। হি ইজ অ্যান এক্সাম্পল অফ দ্যাট। আমরা আজকে এখানে অনুষ্ঠান শেষ করছি, আর আমার অনেক অনেক শুভেচ্ছা রইল। আরো এরকম দশকের পর দশক শতদীপের হাত দিয়ে বড় বড় ছবি রিলিজ হোক আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির জয় হোক। থ্যাংক ইউ সো মাচ। তোমরা সাথে থেকো, দেখতে থেকো এবং অবশ্যই কমেন্টস করতে ভুলো না।
ডিজিম্যাক্স টিউশন ফিল্ম প্রোডাকশন প্রেজেন্টস এ কাপ অফ চা উইথ অরুণিমা। তার করতে সবাই ভালো থাকুন নতুন বছরে, তাই না? একদম একদম। নমস্কার। এডিটিং নেই কোনো গল্পের মাঝে, শুনে নাও তুমিও লাগবে কাজে, ভাষার অনুপ্রেরণা। কাপ অফ চা উইথ অরুণিমা, 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 a cup of cha with Orunima.